বন্ধুরা, আজ আপনাদের এমন এক রুদ্ধশ্বাস গল্প শোনাবো যেখানে একজন এসপি ম্যাডাম অপরাধীর ছদ্মবেশে এক গোপন মিশনের জন্য আসামির মতো করে জেলের ভিতর প্রবেশ করেন। আর ঠিক তখনই তার সামনে উন্মোচিত হয় জেলের এক ভয়াবহ এবং অন্ধকারময় সত্য। তিনি জানতে পারেন সেখানে জেলের দুর্নীতিগ্রস্ত দারোগা রাতের গভীরে অসহায় মহিলা বন্দীদের নিচের রুমে ডেকে নিয়ে যায় এবং তাদের ওপর পাশবিক নির্যাতন চালায়, তাদেরকে ধর্ষণ করে। তার এই ঘৃণ্য লালসা থেকে কোনো নারীবন্দীই রক্ষা পায় না। যখন আমাদের গল্পের নায়িকা এসপি ম্যাডামও একজন সাধারণ বন্দী সেজে সেখানে পৌঁছলেন, তখন তার সঙ্গেও ঠিক সেই একই ঘটনা ঘটতে চলেছিল যা অন্যান্য নিরীহ বন্দীদের সঙ্গে দিনের পর দিন ঘটে আসছে। তাকেও ধর্ষণ করার ঘৃণ্য উদ্দেশ্যে জেলের দুই দারোগা একটি আলাদা নির্জন রুমে নিয়ে যায়। সেই কেবিনের আশেপাশে সাহায্য করার মতো কেউ ছিল না। সেখানে ছিল শুধু এসপি ম্যাডাম, সীমা ঠাকুর এবং সেই দুই ইন্সপেক্টর। কিন্তু বন্ধুরা, এরপর সেখানে যা ঘটল তা কেবল সেই দুই ইন্সপেক্টর নয়, বরং পুরো জেল ব্যবস্থাকে একেবারে নাড়িয়ে দিল। অবশেষে কি সেই এসপি ম্যাডাম জেলের দারোগার ধর্ষণের শিকার হলেন, নাকি খেলার মোড় ঘুরে গেল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। চলুন তাহলে রুদ্ধশ্বাস গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, একদিনের কথা, এসপি ম্যাডাম সীমা ঠাকুর তার অফিসের কেবিনে শান্তভাবে বসে চা খাচ্ছিলেন। চা খেতে খেতে তিনি খবরের কাগজের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো পড়ছিলেন। ঠিক তখনই সেখানে রমেশ নামের এক ইন্সপেক্টর ছুটে এসে উপস্থিত হয় এবং সে এসপি ম্যাডামকে এমন একটি ভয়ঙ্কর খবর দেয় যা শুনে এসপি ম্যাডামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আসলে রমেশ ছিল মহিলা তিহার জেলের রান্নাবান্নার দায়িত্বে থাকা একজন সৎ পুলিশ। সে এসে কাঁপা কাঁপা গলায় ম্যাডামকে বলল, ম্যাডাম, আমাদের জেলের মধ্যে কোনো কিছুই আর ঠিক নেই, সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তখন এসপি ম্যাডাম কিছুটা অবাক হয়ে বললেন, রমেশ, তুমি ঠিক কি বলতে চাইছো? একটু খোলাসা করে বলো তো, ঠিক কি হচ্ছে সেখানে? তখন রমেশ প্রায় ফিসফিস করে বলল, ম্যাডাম, আমাদের মহিলা তিহার জেলের নারীরা আর এক বিন্দুও নিরাপদ নয়। প্রতিনিয়ত তাদের শোষণ করা হচ্ছে, তাদের অসহায়ত্বের সুযোগ নেওয়া হচ্ছে। তখন এসপি ম্যাডাম গম্ভীর হয়ে বলেন, রমেশ, এটা তুমি কি বলছো? তোমার হুঁশ জ্ঞান সব ঠিক আছে তো? তুমি কি বুঝতে পারছো তুমি এটা কি বলছো? রমেশ তখন দৃঢ়তার সাথে বলল, ম্যাডাম, হ্যাঁ, আমি পুরোপুরি জানি আমি কি বলছি। আমার বলা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যি। তখন এসপি ম্যাডাম তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, রমেশ, বলো রমেশ, কারা এই জঘন্য কাজ করছে? কারা মহিলাদের শোষণ করছে? তাদের সঙ্গে কারাই খারাপ ব্যবহার করছে? নাম বলো তাদের। তখন রমেশ ভয়ে ভয়ে বলল, ম্যাডাম, সেই সব পুলিশরাই যারা দিনে ডিউটি করে পুরো জেলের দায়িত্ব নেয় এবং সুরক্ষার ভান করে, তারাই রাতের অন্ধকারে সেই মহিলা কয়েদিদের সঙ্গে পশুর মতো আচরণ করে, তাদেরকে ধর্ষণ করে। এসপি ম্যাডাম তখন কঠোর স্বরে বললেন, রমেশ, তুমি জানো তো তুমি কত বড় এবং গুরুতর একটি অভিযোগ আনছো? তোমার কাছে এর সপক্ষে কি কোনো প্রমাণ আছে? তখন রমেশ অসহায়ভাবে বলল, না ম্যাডাম, আমার কাছে কোনো বস্তুগত প্রমাণ নেই, কিন্তু আমি নিজেই এসব আমার নিজের চোখে দেখেছি। আমি নিজে এর জীবন্ত প্রমাণ। আপনি দয়া করে আমার কথায় বিশ্বাস করুন। আমি যদি সেখানকার পুলিশদের এই ব্যাপারে কিছু বলতাম, তাহলে হয়তো তারাও আমার সঙ্গে সেই একই পাশবিক ব্যবহার করত যা তারা ওই মহিলা কয়েদিদের সঙ্গে দিনের পর দিন করে আসছে। তাই আমার মধ্যে এতটুকু সাহস ছিল না যে তাদের বিরুদ্ধে গিয়ে কিছু বলার। এই জন্যই ম্যাডাম আমি জীবনের ঝুঁকি নিয়ে এই সব কথা এসে আপনাকে বলছি। এই কথাগুলো শুনে এসপি ম্যাডাম রাগে ফেটে পড়লেন। তার চোখ দুটো লাল হয়ে গেল, কারণ এসপি ম্যাডাম সীমা ঠাকুর কখনোই এটা সহ্য করতে পারতেন না যে কোনো মহিলার সঙ্গে কোনো প্রকার অন্যায় করা হোক। এবং যেমনটা আগেই বলা হয়েছে, সীমা ঠাকুর সেই বিরল নারী যিনি সব সময় সত্য এবং ন্যায়ের পথে লড়তেন। এখন সীমা ঠাকুর অর্থাৎ এসপি ম্যাডাম রমেশকে বললেন, রমেশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এতটা সাহস দেখিয়ে আমাকে এই খবরটা দিলে। তবে রমেশ, একটা কথা বলো, আমি তো মাত্র গত সপ্তাহেই সেই জেলে পরিদর্শনে গিয়েছিলাম। তখন তো কোনো মহিলা কয়েদি আমাকে এই ব্যাপারে সামান্যতম কিছু বলেনি। রমেশ উত্তর দিল, ম্যাডাম, ওখানে যতজন পুলিশ আছে তারা সবাই একজোট। তারা সব মহিলাদেরকে ভয় দেখিয়ে রাখে, হুমকি দিয়ে বলে, যদি আমাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাস তাহলে তোর পরিণতি খুব খারাপ হবে। আমরা তোর সঙ্গে এমন কিছু করব যা তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। এরকম ভয়ঙ্কর ভয় দেখিয়ে তারা অসহায় মহিলাদের চুপ করিয়ে রাখে। তখন এসপি ম্যাডাম বললেন,
রমেশ, আবারও তোমাকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তুমি যে অসীম সাহস দেখিয়েছো, আমি কথা দিচ্ছি সরকার থেকে তোমার জন্য কোনো না কোনো পুরস্কার আমি অবশ্যই নিশ্চিত করব। তবে তার আগে আমাকে একটা জরুরি কথা বলো, এইসব জঘন্য ঘটনা ঠিক কখন ঘটে? তখন রমেশ বলে, ম্যাডাম, যখন সমস্ত পুলিশ সারাদিনের ডিউটি করে ক্লান্ত হয়ে পড়ে, তখন গভীর রাতের বেলা তারা সেই মহিলা কেবিনের দিকে নিয়ে যায়। সেখানেই সকল মহিলা কয়েদির ওপর এই নারকীয় সাজা ভোগ করানো হয়। তখন এসপি ম্যাডাম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বললেন, কোনো ব্যাপার না রমেশ, তুমি এখন যাও আর আমাকে প্রতিদিন সেখানকার খবর জানাতে থাকবে। আমি আজ সন্ধ্যায় সেই জেলে আকস্মিক পরিদর্শনে যাচ্ছি। এরপর সীমা ঠাকুরের মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, কেন সব সময় মহিলাদের সঙ্গেই এমনটা হয়? কেন সমাজের চোখে তাদেরকেই বারবার দুর্বল ভেবে মাথা নত করতে বাধ্য করা হয়? বন্ধুরা, প্রায়শই বলা হয় একজন মহিলার জীবন সংগ্রাম এবং কাঁটায় ভরা। যদি কোনো মহিলা সামান্য ভুল করে, তাহলে গোটা সমাজ তার বিরুদ্ধে খড়গহস্ত হয়ে দাঁড়িয়ে যায়। কেউ তার পাশে এসে দাঁড়ায় না। কিন্তু সেই মহিলাও তো একজন মানুষ, তারও তো কারো না কারো সহায়তা আর আশ্রয়ের দরকার হয়। এবং একজন মহিলাই পারেন আরেকজন মহিলার ভেতরের যন্ত্রণা সঠিকভাবে বুঝতে। এসপি ম্যাডামও সেই সব অসহায় মহিলাদের কষ্ট নিজের মতো করে বুঝতেন। তাই তিনি নিয়মিত তাদের সঙ্গে দেখা করতেন, তাদের সঙ্গে মন খুলে কথা বলতেন। বন্ধুরা, সেই দিন সন্ধ্যাবেলা এসপি ম্যাডাম জেল পরিদর্শনে যান। যখন তিনি সবকিছু বাইরে থেকে খুঁটিয়ে দেখেন, তখন সবকিছুই আপাত দৃষ্টিতে ঠিকঠাক বলে মনে হচ্ছিল। কিন্তু সেই জেলের চার দেওয়ালের ভেতরে মাঝরাতে যে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে, তা কেবলমাত্র সেখানকার অসহায় মহিলা কয়েদিরাই জানে। এরপর এসপি ম্যাডাম এক এক করে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন, কিন্তু কোনো কয়েদিরই এতটুকু সাহস হচ্ছিল না যে এসপি ম্যাডামকে একটা ইশারাও করবে বা কিছু বোঝানোর চেষ্টা করবে। সবাই ভয় চুপ করেছিল। তখন এসপি ম্যাডাম চূড়ান্তভাবে বুঝে গিয়েছিলেন যে এরা ভয়ের কারণে এত সহজে মুখ খুলবে না। বন্ধুরা, পরের দিন এসপি ম্যাডাম আবার নিজের কেবিনে বসে গভীরভাবে ভাবতে লাগলেন, এই পুরো ভয়ঙ্কর কেলেঙ্কারিটা যদি যে কোনো মূল্যে ফাঁস করতেই হবে, কিন্তু কিভাবে সেই মুখোধারী পুলিশদেরকে সবার সামনে আনতে হবে, যারা মহিলাদের শোষণ করছে, তাদের সঙ্গে জঘন্য আচরণ করছে, তাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। তখন এসপি ম্যাডাম ভাবলেন, যদি আমাকে এই সত্য উদ্ঘাটন করতেই হয়, তাহলে আমাকে আজ রাতেই একজন সাধারণ কয়েদির ছদ্মবেশে ওই জেলে ঢুকতে হবে। এবং বন্ধুরা, অবশেষে সেই রাত এসেই গিয়েছিল। সেই ভয়ঙ্কর রাত, যে রাত এসপি ম্যাডামের জীবনকে বিপন্ন করে দিয়েছিল। কিন্তু কিভাবে এসপি ম্যাডাম সেই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে একা লড়াই করলেন এবং শেষ পর্যন্ত জিতলেন, তা আমি আপনাদের এই ভিডিওর পরের অংশে বলতে চলেছি। বন্ধুরা, দিনটি ছিল বৃহস্পতিবার। ঘড়িতে তখন রাত 2টা বাজে। জেলের কিছু পুলিশকর্মী তাদের ডিউটিতে ঘুমিয়ে পড়েছিল, তবে পাহারাদাররা তাদের দায়িত্বে সজাগ ছিল। আর কিছু অসাধু পুলিশকর্মী অসহায় মহিলাদের সঙ্গে অশালীন মজা করছিল এবং তাদের অসহায়তার সুযোগ নিচ্ছিল। এসপি ম্যাডাম ঠিক তখনই একজন সাধারণ কয়েদির পোশাকে তিহার জেলের ভেতরে প্রবেশ করলেন। কিন্তু তিনিও জানতেন না তিনি এই নরক থেকে জীবিত অবস্থায় আর বের হতে পারবেন কিনা। কারণ বলা হয়ে থাকে যে জেল এমন এক অন্ধকার জায়গা যেখানে খুন করলেও অনেক সময় তা মাফ হয়ে যায়। যদি কোনো কয়েদি আরেক কয়েদিকে খুন করে, সেটাও অনেক সময় ধামাচাপা পড়ে যায়। যদি কোনো পুলিশকর্মী কোনো কয়েদিকে মেরে ফেলে, সেটাও ক্ষমতার জোরে মাফ হয়ে যায়। বন্ধুরা, তখন রাত প্রায় 3টে বাজে। কয়েদির পোশাক পরে সীমা ঠাকুর প্রথমে সেই জেলের ভিতরে ঢোকেন এবং সোজা সেই জায়গায় যান যেখানে মহিলারা তাদের কেবিনে বন্দী ছিল। সেই কেবিনের বাইরে কিছু পুলিশকর্মী গোল হয়ে বসেছিল। কেউ মহিলাদের নিয়ে জোর করে নাচ করছিল, কেউ আবার মদের পার্টি করছিল, আর কেউ কেউ মহিলাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করছিল। যখন এসপি ম্যাডাম এই নারকীয় দৃশ্য দেখলেন, তখন তার পা থেকে যেন মাটি সরে গেল। এসপি ম্যাডাম জানতেন তিনি যে মিশনে জেলে যাচ্ছেন, তার জন্য তাকে কিছু না কিছু অকাট্য প্রমাণ সংগ্রহ করতেই হবে, না হলে তিনি নিজেই বড় বিপদে পড়ে যাবেন। সেই রাতেই তিনি অত্যন্ত গোপনে একটা বোতাম ক্যামেরা ও একটি ছোট মাইক্রোফোন তার কলারের নিচে লাগিয়ে জেলে ঢুকেছিলেন। যেই তিনি ভেতরে গেলেন, একটি পুলিশকর্মী তার কাছে এসে পথ আটকে বলল, এই মেয়ে, তুই কে? তোকে তো আগে কখনো এখানে দেখিনি, তোর নাম কি? তখন এসপি ম্যাডাম ভয় পাওয়ার অভিনয় করে বললেন, সাহেব, আমি আজই নতুন এসেছি এখানে, সকালে আমাকে এখানে আনা হয়েছে। তখন আরেকজন পুলিশকর্মী ব্যঙ্গ করে বলল, তুই আবার কি অপরাধ করেছিস? এসপি ম্যাডাম বললেন, সাহেব, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠেছে। এই কথা বলতেই পাশে থাকা 2-3 জন পুলিশ সদস্য একসাথে বলল, সবাই তো এমনটাই বলে যে আমি কিছুই করিনি, তোর নাম কি? তখন এসপি ম্যাডাম তার ছদ্মনাম বললেন, হিমিকা।
নামটা একটু অদ্ভুত হওয়ায় সেখানে থাকা সব পুলিশ সদস্যই এই নাম শুনে জোরে জোরে হেসে উঠল এবং তাকে নিয়ে ঠাট্টা মশকরা করতে লাগলো আর বলল, এটা আবার কেমন নাম রে? চল এখন আমার পা টিপে দিবি, আজ ডিউটি করে আমার পা খুব ব্যথা করছে। তখনই এসপি ম্যাডাম প্রতিবাদ করে বললেন, সাহেব, আমি এখানে এসেছি শুধুমাত্র আমার সাজা কাটাতে, আর এখনো পর্যন্ত এটা প্রমাণ হয়নি যে চুরিটা আমিই করেছি। আমি কেন আপনার পা টিপে দেব? তখন উদ্ধত দুইজন ইন্সপেক্টর বলল, এই, বেশি প্রশ্ন করবি না, এখানে সাহস দেখিয়ে কোনো লাভ নেই, চুপচাপ যা করতে বলা হচ্ছে তাই কর, না হলে এমন কেবিনে নিয়ে ছুড়ে ফেলবো যেখান থেকে আর কোনোদিন বের হতে পারবি না। এসপি ম্যাডাম দৃঢ়তার সাথে বললেন, যাই হোক, আমি এখানে পুলিশের পা টিপতে আসিনি, আমি এসেছি আমার সাজা কাটাতে। আমাকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, দয়া করে আমাকে মাফ করুন, আমি আপনাদের পা টিপতে পারবো না। তখন এক মহিলা কয়েদি এসে তার কানের কাছে ফিসফিস করে বলল, বোন আমার, এরা যা বলছে চুপচাপ তাই করো, না হলে এরা তোমাকে খুব অপমান করবে, অকথ্য মারধর করবে। তখন এসপি ম্যাডাম তাকে বললেন, কিন্তু তুমি এদেরকে এত ভয় পাচ্ছ কেন? তখনই সেই মহিলা ভয়ার্ত গলায় বলল, বোন আমার, আমাদের এখানে ভয় পেয়েই চলতে হয়, কারণ এখানে ওদেরই রাজত্ব চলে, ওরা যা বলবে আমাদের তাই শুনতে হবে, সেটাই আমাদের করতে হবে। তখন ম্যাডাম বললেন, তাহলে আজ পর্যন্ত তোমরা সবাই মিলে এদের বিরুদ্ধে একবারও আওয়াজ তোলনি কেন? ঠিক তখনই একজন ইন্সপেক্টর এসে এসপি ম্যাডামের হাতটা শক্ত করে ধরে ফেলল এবং বলল, চলো, অনেক বেশি প্রশ্ন করা হচ্ছে তোমার, এখন তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে তুমি আর কোনোদিন ফিরতে পারবে না। তখন এসপি ম্যাডাম মনে মনে বুঝে গেলেন, যদি এই গোটা কাণ্ড ফাঁস করতেই হয় তবে এই ইন্সপেক্টরের সঙ্গেই তাকে যেতে হবে। এরপরে সেই দুই ইন্সপেক্টর এসপি ম্যাডামকে ধরে একটি নির্জন কেবিনে নিয়ে চলে গেল। সেই কেবিনের আশেপাশে কেউ ছিল না, সেখানে শুধু সীমা ঠাকুর এবং সেই দুই ইন্সপেক্টর ছিল। এক ইন্সপেক্টর হিংস্র গলায় বলতে লাগলো, বল, তোর আসল নাম কি, আর এখানে কেন এসেছিস, এবং এত প্রশ্নই বা কেন করছিস? খুব বেশি সাহস দেখাচ্ছিস তাই না? অনেক সাহস হয়ে গেছে তোর, তাই না? তখন এক ইন্সপেক্টর আরেক ইন্সপেক্টরকে বলল, এই মেয়েগুলো আজকাল নিজেকে যে কি ভাবতে শুরু করেছে, এরা যে নিজেদেরকে কি ভাবে সেটা বোঝা সত্যিই মুশকিল। আমরা পুলিশেরা যেমন ভালো বন্ধু হতে পারি, তেমনি তার চেয়েও ভয়ঙ্কর শত্রুও হতে পারি। তখন এসপি ম্যাডাম বললেন, সাহেব, আপনারা দুইজন আমাকে এখানে একা কেন এনেছেন? আমি এমন কি ভুল করেছি? তখন সেই দুই ইন্সপেক্টর কুৎসিত হেসে বলল, চুপচাপ এখানে বসে থাক, এখনো তো রাত অর্ধেকও হয়নি, আর মাত্র 1 ঘন্টার মধ্যেই আমাদের বড় সাহেব এখানে এসে যাবেন। তখন সাহেবই তোর সব গরম ঠান্ডা করে দেবে এবং তোকে চিরদিনের জন্য চুপ করিয়ে দেবে। ঠিক তখনই এসপি ম্যাডামের মাথায় একটা বুদ্ধি খেলে গেল এবং তিনি সেই দুই ইন্সপেক্টরকে নিজের আসল পরিচয় জানিয়ে দিলেন। কিন্তু কেন তিনি এমন করলেন, এর পেছনে একটা গভীর কারণ রয়েছে, সেটি আমি আপনাদেরকে বলছি। এই দুই ইন্সপেক্টর, যাদের পোস্টিং এই জেলে মাত্র 1 মাস আগেই হয়েছিল, আর তারা তাদের চাকরিকে খুব বেশি ভালোবাসত, কিন্তু এখানকার দুর্নীতিগ্রস্ত সিস্টেমে চাপে পড়ে তাদেরও এমন ঘৃণ্য কাজের অংশ হতে হয়েছে। আসলে এই সিস্টেমই তাদের দিয়ে এমন ভুল করাচ্ছে। যখন সেই জেলের নির্জন কেবিনে শুধু ওই দুই ইন্সপেক্টর আর এসপি ম্যাডাম ছিল, তখন এসপি ম্যাডাম শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, তোমাদের নাম কি? তখন একজন ইন্সপেক্টর নিজের নাম বলল কুণাল, আর অন্যজন বলল অভিষেক। তখন এসপি ম্যাডাম বললেন, তোমরা কি জানো আমি কে? তখন তারা দুজন অবজ্ঞার সাথে বলল, আমরা জানি না তুই কে, কিন্তু তুই প্রয়োজনের চেয়ে বেশি কথা বলিস। এখন আমাদের সাহেব প্রায় এসেই যাবে এবং তখন তোকে ঠান্ডা করে দেবে, একেবারে চুপ করিয়ে দেবে। তখন এসপি ম্যাডাম বললেন, আমি দিল্লির এক থানার এসপি, আর আমি এটা তোমাদেরকে এই কারণেই বলছি, কারণ এখন থেকে তোমাদের আমার সঙ্গে থাকতে হবে, আমার হয়ে কাজ করতে হবে। কিন্তু সেই দুই ইন্সপেক্টর এসপি ম্যাডামের কথা এক বিন্দুও বিশ্বাস করল না, বরং উপহাস করতে লাগলো এবং বলল, বাহ, তুই যদি এসপি হস তাহলে আমরা দেশের প্রধানমন্ত্রী। এইভাবে তারা এসপি ম্যাডামের সঙ্গে ঠাট্টা করতে লাগলো। তখন এসপি ম্যাডাম রেগে গিয়ে গর্জন করে বললেন, তোমরা ভুলে যাচ্ছ কার সঙ্গে তোমরা দুর্ব্যবহার করছো। যদি এখনই আমার সঙ্গ না দাও তাহলে চিরদিনের জন্য তোমাদের চাকরি তো যাবেই, বরং বাকি জীবনটা জেলেই কাটাতে হবে তোমাদের। তখনই সেই দুই পুলিশ সদস্য ভয় পেয়ে গেল, কারণ এসপি ম্যাডাম অসাধারণ আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলেছিলেন, যা কোনো সাধারণ কয়েদির পক্ষে বলা সম্ভব নয়। এরপর এসপি ম্যাডাম নিজের পকেট থেকে তার পুলিশের পরিচয়পত্র বের করলেন এবং সেটা যখন সেই দুই ইন্সপেক্টর দেখল, তখন তারা দুজনে ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলো এবং সঙ্গে সঙ্গে এসপি ম্যাডামের পায়ে পড়ে মাপ চাইতে লাগলো এবং বলল, ম্যাডাম, আমাদের মাফ করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের দ্বারা খুব বড় ভুল হয়ে গেছে। তখন এসপি ম্যাডাম বললেন, আমি একটা শর্তেই তোমাদের ক্ষমা করতে পারি, যদি তোমরা আমাকে এই তদন্তে সাহায্য করো। তখন সেই দুই পুলিশ সদস্য বলল, হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলবেন আমরা তাই করব, আপনার সাহায্য করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। তখন এসপি ম্যাডাম বললেন, তোমরা আমাকে সত্যি করে বলো, প্রতি রাতে এই জেলে অসহায় মহিলাদের সঙ্গে কি করা হয়? তখন সেই দুই ইন্সপেক্টর ভয়ে ভয়ে সমস্ত ঘটনা খুলে বলল, যেগুলো আগে রমেশ এসপি ম্যাডামকে জানিয়েছিল।
তখন এসপি ম্যাডাম নিশ্চিত হয়ে গেলেন যে রমেশ যা বলেছিল তার সবটাই সত্যি ছিল। এইপর এসপি ম্যাডাম সেই দুই ইন্সপেক্টরকে নিজের কাছে থাকা অতিরিক্ত গোপন ক্যামেরা ও মাইক্রোফোন দিয়ে বললেন, আমার কাছে তো একটা মাইক্রোফোন ও গোপন ক্যামেরা রয়েছে, তবে এই নাও, তোমরা ওই গোপন ক্যামেরা মাইক নিয়ে যাও এবং সেখানে যা কিছু হচ্ছে তার সবকিছু ক্যামেরায় ধারণ করে প্রমাণ হিসাবে আমাকে এনে দাও। তখন সেই দুই পুলিশ সদস্য খুবই ভয়ে ছিল, আতঙ্কিতও ছিল। তখন এসপি ম্যাডাম বললেন, একদম ভয় পেও না, আমি তোমাদের সঙ্গে আছি, আমি জানি তোমরা কারা, তোমাদের এখানে পোস্টিং তো মাত্র 1 মাস আগেই হয়েছে। তখন তারা অবাক হয়ে বলল, ম্যাডাম আপনি আমাদের চিনলেন কিভাবে? তখন তাদের নাম তো আগে থেকেই বলে ফেলেছিলেন, এমনকি তাদের বাবা মায়ের সম্পর্কেও কিছু তথ্য দিলেন। তখন সেই দুই পুলিশ সদস্য এসপি ম্যাডামের কথা পুরোপুরি মেনে নিল এবং ম্যাডাম তাদের একটু সাহসও দিলেন। এরপরে সেই দুই পুলিশ সদস্য ক্যামেরা ও মাইক নিয়ে সেই জায়গায় গেল যেখানে কিছু অসাধু পুলিশ সদস্য বসেছিল এবং মহিলা কয়েদিদের শোষণ করছিল, এবং তখন সেখানে ঘটা সমস্ত নারকীয় কাণ্ডই সেই ক্যামেরার রেকর্ড করা হয়। সেই দুই পুলিশ সদস্য এসে এসপি ম্যাডামকে সেই সব ভয়ঙ্কর রেকর্ডিংগুলো দিয়ে দেয়, আর এসপি ম্যাডাম সঙ্গে সঙ্গে সেই দিন রাতেই জেল থেকে বেরিয়ে গেলেন। পরে যখন সেই দুই পুলিশ সদস্য আবারও ফিরে গেল সেই পুলিশের আড্ডায় যোগ দিতে, তখন তাদের ঊর্ধ্বতন এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার বলল, তোমরা এখানে আবার কেন? সেই নতুন মেয়েটা কোথায় গেল যে এত প্রশ্ন করছিল? একবার আমিও একা পেয়ে তাকে কিছু প্রশ্ন করতাম। কিন্তু সেই দুই পুলিশ সদস্য তখন কিছু বলার সাহস পাচ্ছিল না, কারণ এসপি ম্যাডাম আগেই কঠোরভাবে বলে দিয়েছিলেন, তোমরা যদি ওদের জানিয়ে দাও যে আমি একজন এসপি এবং কয়েদির ছদ্মবেশে এখানে এসেছি, তাহলে তোমাদের সঙ্গেও আমি সেই একই ব্যবহার করব যা ওদের সঙ্গেও করব। তখন সেই দুই পুলিশ সদস্য ম্যাডামকে প্রতিশ্রুতি দিয়েছিল, ম্যাডাম আমরা আপনাকে প্রতিশ্রুতি করছি, আমরা কিছুই বলবো না, চুপচাপ গিয়ে বসে থাকব। তখন তারা তাদের অফিসারদেরকে বলল, আরে সাহেব, সেই মেয়েটাকে তো আমরা ভালোমতো শিক্ষা দিয়ে দিয়েছি, আপনার আর কষ্ট করে যেতে হবে না। সেখানে যা ঘটেছিল তা দেখে এবং শুনে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন। এসপি ম্যাডাম সেই দিন রাতেই জেল থেকে বেরিয়ে গেলেন। পরের দিন সকালে তিনি সমস্ত অকাট্য প্রমাণ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছে গেলেন এবং তার ঊর্ধ্বতন সমস্ত পুলিশ অফিসারদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করলেন এবং দেখালেন। এরপর এসপি ম্যাডামের সঙ্গে সেই সিনিয়র সমস্ত পুলিশ অফিসাররা সেই জেলে গিয়ে ওইসব দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের চিরতরে চাকরি থেকে বরখাস্ত করে দেয় এবং সাসপেন্ড করে দেয়। এরপর পুরো পুলিশ বাহিনীতে এসপি ম্যাডামের সাহসিকতার খুবই প্রশংসা হতে থাকে। সব কয়েদি মহিলারা হাত জোড় করে এসপি ম্যাডামকে ধন্যবাদ জানায়। তারা বলে, এসপি ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন। আমরা খুব কষ্টে ছিলাম, কাউকে কিছু বলতে পারতাম না, কেউ আমাদের কথা শুনত না, যখনই কিছু বলার চেষ্টা করতাম আমাদের গলা টিপে ধরা হতো, আমাদের ওপর অকথ্য অত্যাচার করা হতো। এরপর প্রধান পুলিশ অফিসারও এসপি ম্যাডামের খুবই প্রশংসা করেন এবং ওইসব অপরাধী পুলিশ সদস্যদের কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন এবং তাদের স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়, কারণ তারা যে অপরাধ করেছিল তা কোনো সাধারণ অপরাধ ছিল না, তা ছিল মানবতার উপমান। বন্ধুরা, এইভাবে এসপি ম্যাডাম সীমা ঠাকুর নিজের জীবনের ঝুঁকি নিয়ে পুরো ঘটনাটি ফাঁস করলেন। এই ঘটনা আমাদের শেখায়, জীবনে যতই কষ্ট আর প্রতিকূলতা আসুক না কেন, সাহস আর আত্মসম্মানকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে শিখতে হবে। বন্ধুরা, আপনি কি এই ধরনের রুদ্ধশ্বাস ভিডিও আরও দেখতে চান? তাহলে কমেন্টসে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।